আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা কিভাবে সৌদি আরব থেকে জর্ডান গিয়ে আবার ভিসা রিনিউ করে আসলাম সে সকল সব কিছু জানানো হবে। আমরা সৌদি আরব আসছি 1 বছর হয়ে গেছে। তো 1 বছর আমরা অনলাইনে ভিসা রিনিউ করতে পারছি, কোনো ধরনের প্রবলেম হয়নি। তো 1 বছর পরে এবার আর অনলাইনে রিনিউ করা হয়নি, কেননা আমরা এখানে আসার পর নিউ পাসপোর্ট এখানে করেছি। তানবীরের আর আমার পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছিলো। তো এখানে আসার পর ফেব্রুয়ারি মাসের দিকে আমরা পাসপোর্ট রিনিউ করেছিলাম। তো পাসপোর্ট রিনিউ করার কারণে আমাদের ভিসা পাসপোর্টে এখনও শো করেনি, কী জানি একটা প্রবলেম হয়েছে। তো এই কারণে এবার আর অনলাইনে আমরা ভিসা রিনিউ করতে পারিনি। এই 1 বছর করতে পেরেছি, কিন্তু এবার আর করা যায়নি। তো এখানে আমরা জেদ্দা থেকে জর্ডানের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুপুর 1টার দিকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, আমরা কিন্তু বাসে যাচ্ছি, কেননা বাসে না গেলে বর্ডারে ওখানে যাওয়া যায় না, আর ওখানে না গেলে তো ভিসা রিনিউ করা যাবে না। চাইলে বাস ছাড়া অন্য গাড়িতেও যাওয়া যায়, প্রাইভেট গাড়ি নিলে সেই গাড়িতেও যাওয়া যায়। তবে সেখান থেকে 2 থেকে 3 ঘন্টা একটু কম লাগে, বাসে গেলে 2 থেকে 3 ঘন্টা বেশি লাগে। তবে বাসে যাওয়ার একটা সুবিধা আছে, বাসে ড্রাইভার 2 জন থাকে, একজন কিছুক্ষণ ড্রাইভ করে আবার আরেকজন কিছুক্ষণ ড্রাইভ করে। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে যায় তারা তো একজনই ড্রাইভার থাকে, মানে একজনেরই ড্রাইভ করতে হয়। সেক্ষেত্রে লং জার্নির কারণে একটু কষ্ট হয়ে যায় যিনি ড্রাইভ করেন। তো সেই ক্ষেত্রে বাসে যাওয়াই আমার মনে হয় ভালো, 2 জন মিলে ড্রাইভ করলে কষ্টও কম হয়। আমরা সবাই দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছি। তো গাড়িতে বসে হঠাৎ দেখলাম যে তানবীরের গ্যাসের চাপ দিয়েছে একটু বেশি। তোর বাবাকে বললাম গাড়ির সামনে যেখানে থামাবে সেখান থেকে একটু ওর জন্য 7 আপ কিনে আনবা, হয়তো 7 আপ খেলে একটু আর কমবে। তো গাড়ি থামানোর পর ওর জন্য আমরা 7 আপ কিনে এনেছি। এখন ওই 7 আপ খেয়ে একটু ভালো হয়েছে, মানে আগের থেকে গ্যাসের চাপটা একটু কমেছে। আমি তো গাড়িতে বসে খুব ভয় পাচ্ছিলাম যে আবার বমি করে দেয় কিনা, কেননা ও আবার বাসেও চলতে পারে না। যদিও এখানে বাসের ভিতরে গরম না, এসি চলে, কিন্তু তারপরেও একটু মানে ভয় পাচ্ছিলাম যে যেভাবে গ্যাসে চাপ দিয়েছে হয়তো বমি করে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ বমি আর করেনি, ওই 7 আপ খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। এরপরে আমি একটু টেনশন মুক্ত হয়েছি। জেদ্দা থেকে জর্ডান যাওয়ার পথে এরকম বিভিন্ন জায়গায় গাড়ি চেক করেছি। আর এই যে সামনে এটাও হচ্ছে একটা চেক পয়েন্ট, এখানেও গাড়ি চেক করেছি। এরই মধ্যে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, একটু পরে একদম অন্ধকার নেমে যাবে। দেশে বাসে উঠলেও যেরকম আমরা একটু এটা সেটা কিনে খেতে পারি, যেমন ঝালমুড়ি, বাদাম, বুট, আমড়া মাখা, পেয়ারা মাখা, কিন্তু এখানে তো আসলে সেই রকমের কোনো সুযোগ নেই। এক একটা স্থানে এক একটা নিয়মে থামাবে, 15 থেকে 20 মিনিট টাইম দেয়, সেখান থেকে কিছু কিনে আবার গাড়িতে উঠে যেতে হবে। আমরা বাসা থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছি, যদি দরকার পড়ে তাহলে সেটা খেয়ে নেব। তো এখানে এসে একটা পেট্রোল পাম্পে থেমেছে, 15 মিনিট টাইম দিয়েছে, এখান থেকে যদি কিছু কেনা লাগে বা কারো ওয়াশরুমে যাওয়া লাগে এখানে সেটা কমপ্লিট করতে হবে। তানবীর গাড়িতে থাকতেই বলছিল যে ও আলবাইকের বার্গার খাবে, আলবাইকের বার্গার তো খুব পছন্দ করে। তো এখানে তো আসলে আলবাইক নাই, পেট্রোল পাম্পে তো আর আলবাইক থাকে না। তো এখানে আলবাইক না পাওয়ার কারণে দেখছিলাম যে অন্য কোনো বার্গার পাওয়া যায় কিনা। তো এখানে একটা রেস্টুরেন্টে আসলাম, এখানে দেখলাম যে বার্গার আছে, কিন্তু অন্য টাইপের একটা বার্গার, ও আবার সেটা খাবে না। এরপর আর কি করার, বার্গার না পেয়ে আমরা এখান থেকে 3 জনে 3টে স্যান্ডউইচ নিয়ে নিলাম। এখানে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, যেহেতু 15 মিনিট টাইম দিয়েছে, তো আমাদের তো তাড়াতাড়ি কিনে আবার গাড়িতে যেতে হবে। আসলে লং জার্নি, এখানে তো আর 1 ঘন্টা তারা টাইম দিতে পারে না, এরকম 15-20 মিনিট করেই টাইম দিতে হয়। তো এরপরে খাবার কিনে আমরা আবার গাড়িতে চলে আসলাম। তানবীরের বার্গার না পেয়ে তো এরকম আমরা স্যান্ডউইচ এনেছি। তো আমি তো ভাবছিলাম যে হয়তো খাবেই না, কেননা বার্গার যেহেতু পাইনি। তো স্যান্ডউইচটা খেয়ে অনেক মজা পেয়েছি, খায় আর শুধু বলতেছে আর একটা কিনে আনতো আমার জন্য, মানে ও আরও একটা নাকি খেতে পারবে। যদিও খেতে পারবে না, ওই একটাই অনেক কষ্টে খেয়েছে, কিন্তু ওই যে খাওয়ার আগে মজা পেয়েছে, তো এই জন্য বলতেছে আরও একটা আনলে নাকি আরও একটা খেতে পারতো। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে এখন কিন্তু আমরা জর্ডান বর্ডারে আছি। গাড়ি আমাদের 3 জায়গায় থেমেছিল, একবার 15 মিনিট, আর পরের বারও 15 মিনিট, এরপর 30 মিনিট দিয়েছিল। এই টোটাল 3 বার থেমেছে আসার সময়। তো এরপর আমাদেরকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছে, 8 জন করে আনবে। 8 জন করে গাড়িতে এক সৌদি নিয়ে আসে। এখানে ওর বাবা আর জর্ডান বর্ডারে আসতে পারিনি, কেননা ওর বাবার তো ভিসা নেই, আমার আর তানবীরের ভিসা আছে, এজন্য আমরাই আসতে পেরেছি। তো এখানে আসার পর আমাদের আবার পাসপোর্ট নিয়ে ওই যে ঝামেলা ছিল, অনলাইনে শো করেনি, এজন্য আমাদের 2 জনের আলাদা ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। আর গাড়িতে যে অন্য 6 জন ছিল ওদেরকে গাড়িতে থেকেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে, ওদের আর এখানে আসা লাগেনি, আমাদের এই ভিতরে এসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে। আর আমাদের একটু টাইমও বেশি লাগছে, এজন্য আমরা 2 জনে এই ভিতরে এসেছি, আর বাকি 6 জন গাড়িতেই বসেছিল।
এখন সময় কিন্তু ভোর 4:30। আমরা 4:30টার দিকে এই জর্ডান এসে পৌঁছেছি। আর আমাদের বাস থেমেছে জর্ডান বর্ডারে আসতে আরও 15 মিনিট লাগবে, সেখানে থেমেছে। কেননা এদিকে আর বাস আসতে পারে না, আর বাসের যত লোক, ড্রাইভার বলেন, কন্ট্রাক্টর বলেন, ওনারা কেউই আসতে পারে না। একটা গাড়িতে সৌদি থাকে, আর সেই সৌদি 8 জন করে লোক নিয়ে আসে এখানে। তো সেই বর্ডারে এসে আবার ভিসা স্ট্যাম্প দিয়ে এরপর আবার বাসের ওইখানে নিয়ে যাবে আমাদের। আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে আর একটা অফিসে চলে আসছি। এখানে আমাদের সব ভিসার পেপার চেক করা হয়েছে, মানে সব কিছু এখানেই চেক করা হয়। এই অফিসে এসে দেখলাম যে এখানে একটা দান বাক্স আছে। তো এখানে তানভীর ওই দান বাক্স দেখে বললো যে আমাকে কিছু রিয়াল দাও, আমি এখানে দান করব। তো আমি ওকে 10 রিয়াল দিয়ে দিলাম। সেই 10 রিয়াল দেখলেন তো দান বাক্সে দিয়ে দিল। এরপর আমাদের এখানে কাজ শেষ করে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম বাহিরে, গাড়ি ওপাশ থেকে ঘুরে আসবে, এরপর আমরা গাড়িতে উঠবো। তো এখানে এত পরিমাণে ঠান্ডা ছিল, পাশেই দেখলেন যে মানে একটা সাগর টাইপের, মানে ছোট, বেশি বড় না, কিন্তু এত পরিমাণে ঠান্ডা ছিল, একদম আমরা শীতে জমে যাচ্ছিলাম। আমি বুঝিনি যে এত ঠান্ডা হবে, তাহলে তানভীরের জন্য শীতের কিছু পোশাক নিয়ে যেতাম। ভাবছি যে অল্প হয়তো ঠান্ডা হতে পারে, বেশি ঠান্ডা হবে না। এখানে ওই অফিস থেকে বের হয়ে আবার আমরা চলে আসলাম। তো এখানে পুলিশ আমাদের সব পাসপোর্ট চেক করে নিয়েছে। চেক করে নেওয়ার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি ছেড়ে দেওয়ার পর আবার আমাদের এখানে ব্যাগ চেক করেছে একটা রুমের ভিতরে নিয়ে, মানে এয়ারপোর্টে যেরকম চেক করে, মানুষের বডি চেক করবে, এরপর আবার ব্যাগ চেক করবে, সাথে যা থাকবে সব কিছুই চেক করবে। তো চেক করার পর আমরা এখান থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে আসার সময় হঠাৎ করে দেখলাম যে এখান থেকে 3-4টা কুকুর হঠাৎ করে এমনভাবে ঘেউ ঘেউ করে উঠেছে, মানে খুবই হিংস্র ছিল। আসলে এই কুকুরগুলো এই পুলিশের হাতে থাকে। পরে জানতে পারলাম যে এই কুকুরগুলো দিয়ে প্রত্যেকটা গাড়ি চেক করানো হয়, গাড়ির ভিতরে অবৈধ কোনো জিনিসপত্র আছে কিনা ওরা নাকি ঘ্রাণ শুকেই বুঝতে পারে। তো এই কুকুরগুলো দিয়ে ওই গাড়িগুলো চেক করানো হয়। আলহামদুলিল্লাহ আমরা ভিসা সংক্রান্ত সব কাজ শেষ করে ভিসা রিনিউ করে আমরা আবার সৌদি বর্ডারে চলে আসলাম। মানে জর্ডান বর্ডার থেকে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। এই পাশে ওর বাবার মোবাইলে মেসেজও এসে গেছে, যেহেতু ওর বাবার মোবাইলে সব কিছু মেসেজ আসে। তো আমাদের ভিসা যে রিনিউ হয়ে গেছে সেই মেসেজ ওই সকালেই চলে এসেছে। এখন কিন্তু ভোর 6টা বেজে গেছে। ওখানে আমাদের কাজ সেরে আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো এখানে ওর বাবা ওয়েট করতেছিল, সবার আগে কিন্তু আমরাই চলে এসেছি। তো এখানে আসার পর ওর বাবা বলতেছিল যে তোমাদের তো মাশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে গেছে। ওর বাবার সাথে নাকি এখানে অনেকের সাথে কথা হয়েছে, যে অনেকে বলতেছে 5 থেকে 6 ঘন্টা অনেকের টাইম লাগে। আলহামদুলিল্লাহ আমাদের 1 ঘন্টার ভিতরেই সব কিছু হয়ে গেছে। ওপাশে তো জর্ডান বর্ডারে আমি আর তানভীর শীতে প্রায় জমে যাচ্ছিলাম। এপাশে এসে শুনতেছি ওর বাবাও নাকি অনেক শীতে কাঁপতেছিল। তো আমি ব্যাগে একটা পাঞ্জাবি নিয়ে গেছিলাম, তো সেই পাঞ্জাবিটা নাকি বের করে গায়ে দিয়েছে, মানে শীত যদি একটু কমে। এখানে এসে আমরা সকালের নাস্তা করে নিয়েছি। তো এখন তো আর আমাদের গাড়ি ছাড়বে না, গাড়ির আরও যত লোক তাদেরও তো ভিসা রিনিউ করতে হবে, এরপরে গাড়ি ছাড়বে। তো আমরা এখানে আর কি করব। হঠাৎ করে এখানে এই যে নীল নদ চোখে পড়লো। এটা কি জানেন? সেই নীল নদ যেখানে ফেরাউনকে চুবানো হয়েছিল। মানে এখানে আসার পর এত ভালো লাগছিল, যত জার্নি করে কষ্ট করে এসেছি না কেন, এখানে এসে আমাদের খুব ভালো লাগছিল। যখন দেখলাম যে এই পাহাড়ের গায়ে এই আরবি লেখা, এটা কিন্তু লাইটিং করা, মানে এত সুন্দর লাগছিল, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, খুব সুন্দর লাগে। তো এখানে আসার পর আসলে সার্থক মনে হচ্ছিল যে না, আসাটা আসলে সার্থক হয়েছে, ভিসা তো রিনিউ হয়েছে, এটাও সার্থকতা। আবার এখানে আসার পর এত সুন্দর জায়গা দেখে মানে ওই যে জার্নির কষ্ট ভুলে গিয়েছি। খুব ভালো লাগছে জায়গাটা। নীল নদ আসলে দেখার সৌভাগ্য আমার হবে কি না এটা তো আমি জানতাম না। এখানে আসার পর খুব ভালো লাগছে। যেহেতু অনেক ভোরবেলা, অনেক ঠান্ডাও লাগছিল, আর বাতাসও এত পরিমাণে ঠান্ডা ছিল, আমি আর নিচে নামার সাহস করি না, আমি উপরেই দাঁড়িয়েছিলাম। কিন্তু তানভীর আর ওর বাবার তো তর্স হয়নি, তারা দুইজনেই নিচে নেমে গিয়েছে। তো নিচে নেমে গিয়ে তারা সৌন্দর্য উপভোগ করতেছিল, আমি আর নিচে নামবো না এটা বললাম। তো ওখানে গিয়ে দুই বাবা আর ছেলে মিলে আমাকে মানে বারবার ডাকতেছিল যে নিচে আসো, নিচে নাকি অত বেশি ঠান্ডা লাগে না, মানে খুব জোর করছিল। এরপর আমিও নিচে চলে গেলাম। এই সাগর এত বড় ছিল, মানে এপাশ থেকে ওপাশে তাকালে কোনো কুল কিনারা দেখা যায় না, মানে যত দূর চোখ যায় শুধু এই সাগরই দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন তানভীরের বাবা তানভীরকে কী জানি বলতেছে। আসলে তানভীর বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিল এখানে এসে, এখানে এটা কী বা এটা কীভাবে হয়েছে। তো ওর বাবা আর কি ওকে বোঝানোর চেষ্টা করছিল, এখানের ঘটনা কিছু কিছু জানাচ্ছিল ওকে। তো ওইটা শুনে মানে বেশ ভালোই লাগছিল যে কিছুটা হলেও ও জানতে পেরেছে। সাগরের ঢেউগুলো দেখেন কিভাবে আসতেছে, মনে হয় যেন শুধু তাকিয়েই থাকি। সাগরের পাড়ে গেলে এমনিতেই তাকিয়ে থাকলে ভালো লাগে। আর এই সাগরের বিশেষত্ব পানিই তো নীল, মানে দেখতে এত ভালো লাগে। আমি তো ঠান্ডার ভয়ে নিচে আর নামতে চাইনি, ভাবছি যে নিচে অনেক ঠান্ডা। তো আসলে ওদের জোরাজোরির কারণে আমার নিচে নামা লাগছে পরে। এই যে আমাকে শুধু ডাকতেছে আসো আসো,
এরপর আমিও নিচে গেলাম। তো আসলে নিচে গিয়ে চিন্তা করলাম যে পা যদি আমি পানিতে না ভেজাই আসলে ভালো লাগবে না। তো আমি চিন্তা করলাম আগে আমি পা ভেজাবো। তো জুতো খুলে আমি পানিতে দাঁড়িয়ে গেলাম। এই যে ঢেউগুলো আসতেছে, ঢেউ এসে আমাদেরকে ভিজিয়ে দেয়। তো তানবীরের বাবা প্রথমে ভিজতে চায়নি, পরে আমার পা ভিজানো দেখে ওদেরও মন চাইলো যে ওরাও পা ভিজাবে। এরপর তানবীর জুতা না খুলেই পা ভিজিয়েছে, ওর জুতা পুরোটাই ভিজে গেছে। আসলে নিচে নামার পর কোথায় যেন ঠান্ডা উধাও হয়ে গেছে, তেমন ঠান্ডাও লাগছিল না। যে পরিমাণে ঠান্ডা আর বাতাস ছিল, নিচে নামার পর আসলে তেমন ঠান্ডাও লাগেনি। এখানে এসে আমার সব থেকে ওই যে পাহাড়ের গায়ে আরবি লেখাটা, ওইটা খুবই ভালো লাগছে। সবার নজর কাড়ে ওখানেই, ওইটা হচ্ছে আকর্ষণীয়, এত সুন্দর লাগে। আর লাইটিং করা, ওইটা টাইমলি হয়তো অফ হয়ে যায়, দিন হয়ে গেলে ওইটা অফ হয়ে যায়, রাতে একদম আলোকিত থাকে। তো এখানে আসার পর আমরা কিছুক্ষণ দেখেছি লাইট অন ছিল। তো এখানে যখন একদম পুরোপুরি আলো এসে গেছে তখন ওই লাইটগুলো অফ হয়ে যায়। এই যে দেখেন তানবীরের অবস্থা, জুতাও খুলবে না, আবার পাও ভিজাতে মনে চায়, মানে খালি পায়ে হাঁটতে পারবে না। কিন্তু ওই যে পা ভেজানো লাগবে, জুতো সহ পা ভিজিয়ে ফেলছে। তো কী আর করার, ওই জুতো সহ ভিজেছে, পরে বুঝবে মজা যে খালি পায়ে হাঁটতে পারবে না, আবার জুতাও ভিজে গেছে। তো পরের অবস্থা দেখেন যে জুতা ভিজানোর পরে কি করে। এখানে আসার পর কিন্তু আমরা ওই পাহাড়ের গায়ে যে আরবি লেখাটা, ওখানে লাইটিং ছিল, মানে তখনও লাইট জ্বলছিল। কিন্তু এখন দিনের আলো পুরোপুরি এসে গেছে, এখন লাইটগুলো অফ হয়ে গেছে। আবার রাতে ওই লাইটগুলো জ্বলবে, এখন আর ওই আরবি লেখাটা বোঝা যায় না। পাহাড়গুলো এমনভাবে দেখা যাচ্ছিল মনে হয় যেন আকাশ ছুঁই ছুঁই। অবশ্যই মরুভূমির দেশ, পাহাড় থাকবে, কিন্তু এখানের পাহাড়গুলো একটু অন্য রকমের দেখলাম, মানে পুরো এরিয়াটা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। আমি যতদূর জানি এই পাহাড়গুলোর একদিকে হচ্ছে সৌদি আরব, আর একদিকে জর্ডান, আর একদিকে হচ্ছে মিশর। এই যে এদিকে তানবীর ওর জুতা ভিজিয়ে ফেলছে, ওর বাবা তো মহা মুসিবতে জুতা ঝাড়তেছিল, কিন্তু পানি ঝেড়ে ফেললে কাজ হবে কি, জুতা তো কাপড়ের একদম শুকাবে না এখন। তো ও তো খালি পায়ে হাঁটতে চায় না, জোর করে বকাঝকা দিয়ে একটু খালি পায়ে হাঁটাচ্ছিলাম যে খালি পায়ে হাঁটতে হবে তোমার, তুমি জুতা কেন ভিজিয়েছো। তো ওই বকাঝকা খেয়ে একটু হাঁটতেছিল। আমরা জর্ডান বর্ডার থেকে আসার পরে তানবীরকে ওর বাবা আরেকটা টি শার্ট পরিয়ে দিয়েছে। ব্যাগে আমি ওর জন্য আরেকটা টি শার্ট নিয়ে নিয়েছিলাম, তো ওই টি শার্টের উপর আরেকটা বার পরিয়ে দিয়েছে। ফুল হাতার কিছু নেয়নি, তো কী করবো, একটার উপর আরেকটা পরিয়ে দিয়েছে যদি ঠান্ডা একটু কম লাগে। আমাদের গাড়ি তো আরও অনেক দেরিতে ছাড়বে। তো এখানে আসার পর আর কী করবে, পানি থেকে উঠে আসছে, তো তানবীরের ভালো লাগতেছিল না। পরে পাশেই একটা পার্ক আছে, তো ওইখানে নিয়ে ওর বাবা কিছুক্ষণ দোলনায় চড়ালো। এখানে আসলে কিছুক্ষণ রাখলে একটু মনটা ভালো থাকবে, তো কিছুক্ষণ ওই দোলনায় নিয়ে বসিয়ে রাখছি। আমি আর তানবীর আমাদের লাইফে কখনো এরকম লং জার্নি করিনি, আমাদের এই লাইফে ফার্স্ট টাইম এরকম লং জার্নি করছি। তো আমি আর বাবাকে শুধু বলতেছিলাম যে এটা কিন্তু আমাদের প্রথম জার্নি লং টাইম, কিন্তু ওর বাবা এর আগে এরকম লং টাইম জার্নি করছে, তাই তার এটা প্রথম না, আমাদের জন্য এটা প্রথম ছিল লং টাইম জার্নি। এখন এখানের আমাদের সব কাজ শেষ, সবার ভিসা রিনিউ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে বাস ছেড়ে দেবে, আমরা সবাই বাসে উঠে গেছি। তো দেখি এখন আবার যেতে কয়েক ঘন্টা লাগে, আসতে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা লেগে গেছে আমাদের। এখন যাওয়ার সময় হয়তো এরকমই লাগবে বা এর থেকে একটু কম লাগতে পারে। তো এই যে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়েছি। এখান থেকে গাড়ি আমাদের ভোর 8টার দিকে ছেড়েছে, তো দেখি যেতে কয়েক ঘন্টা লাগে। অনেকে দেখি যে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, গাড়ি হোক, ট্রেন হোক, বিমান হোক, যাই হোক, মানে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা কেউই আসলে ঘুমাতে পারিনি। আসতে যে 15 থেকে 16 ঘন্টা লেগেছে, আমি আর ওর বাবা একটুও ঘুমাতে পারিনি। তানবীরকে হয়তো 2-1 ঘন্টা একটু ঘুমিয়ে রেখেছিলাম, ও বেশি ঘুমাতে পারিনি, মানে আমরা গাড়িতে তেমন ঘুমাতে পারিনি। জর্ডান যাওয়ার সময় তো আমাদের গাড়ি 3 বার থেমেছিল, 2 বার 15 মিনিট করে, আর একবার আধা ঘন্টা টাইম দিয়েছিল। তো এবার আসার সময় জেদ্দা আর কি, আসার সময় আমাদের গাড়ি 5 ঘন্টা ড্রাইভ করার পর একবার থেমেছে। যেহেতু লং টাইম পর গাড়ি থেমেছে, মানে 5 ঘন্টা তো অনেক সময়। তো এরপরে এবারে 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টার ভিতরে খাওয়া হোক, নামাজ হোক, ওয়াশরুমে যাওয়া হোক, সব কিছু 1 ঘন্টার ভিতর সেরে আসতে হবে। তো এখানে নেমে গেলাম আমরা। তানবীর আমাদের সাথে যেতে চায়নি, আমরা নিয়ে যেতে চেয়েছিলাম যে রেস্টুরেন্টে চলো, 1 ঘন্টা যেহেতু টাইম দিয়েছে ওখানে আমরা খেয়ে আসতে পারবো, কিন্তু ও যাবে না। তো বাস থেকে আমরা সবাই নেমে গেছি, কিন্তু ও একাই ছিল, ও নামবে না। তো ওকে রেখেই আমরা চলে গেছি রেস্টুরেন্টে। ওখান থেকে আমরা খেয়ে আবার ওর জন্য খাবার নিয়ে এসেছি। তো ও তো আবার ওই সেই বার্গার খাবে, তো কী আর করার, ওই সেই ওর জন্য আবার ওর বাবা বার্গারই নিয়ে আসছে। আসলে এই 2 দিন জার্নিতে আমরা কেউই ভাত খেতে পারিনি। তো এইবার দুপুরে নেমে আমরা এখান থেকে বিরিয়ানি খেয়েছি রেস্টুরেন্টে, আর ওর জন্য বার্গার নিয়ে এসেছি। মানে বিরিয়ানিও তো ভাতের মধ্যে, তাও আমরা একটা কিছু খেয়েছি।
কিন্তু ও এই 2 দিনে কোনো ভাত জাতীয় কোনো খাবারই খায়নি, শুধু এরকম ফাস্ট ফুড খেয়ে আসে, বার্গার হোক, স্যান্ডউইচ হোক, এরকম এইসব খেয়ে আসে। আমি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তাড়াতাড়ি বাসে চলে আসছি, যেহেতু ও বাসে একা ছিল। পরে ওর বাবা ওর জন্য বার্গার নিয়ে আসছে, আর এই যে দেখেন বার্গার পেয়ে কী খুশি। মানে বার্গার খেতে খুবই পছন্দ করে, ভাত খাওয়া লাগে না। ও তো অনেক সময় রাতে এরকম না খেয়ে থাকে, ভাত খেতে চায় না, পরে এরকম বার্গার এনে দিলে বার্গার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 12টা হোক, 2টা বাজুক, মানে যে কোনো টাইম হোক ও বার্গার দিলেই হবে। কিন্তু এই বার্গারের সাইজটা এত বড় ছিল, এই বার্গারটা পুরোটাও খেতে পারিনি, অর্ধেক খেয়ে আর অর্ধেক আর খেতে পারিনি, পরে অর্ধেক রেখে দিয়েছি। আমরা কিন্তু প্রায় 34 থেকে 36 ঘন্টা জার্নি করেছি। তো এখানে আমি ছোট একটা ভিডিও আকারে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু জানাতে পেরেছি বা কতটুকু শেয়ার করতে পেরেছি। ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ফাইনালি আমরা এই যে জেদ্দায় পৌঁছে গেছি, জেদ্দা শহরে আমরা ঢুকে গেছি। তো এখন আমরা বাসায় চলে যাব। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।